গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তার সোজান একটি ভয়ঙ্কর শিকারী হাঙর নিয়ে পরীক্ষা করছে। সে হাঙরের মাথায় একটি বিশেষ ডিভাইস বসাতে চায়। বাইরে থেকে হাঙরটিকে অচেতন মনে হলেও ভেতরে সে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। কিছুক্ষণ পর সুজন হাঙরের মস্তিষ্ক থেকে একটি বিশেষ প্রোটিন বের করে। সেই প্রোটিন অ্যালজাইমার রোগীদের ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের কোষের সাথে প্রতিক্রিয়া শুরু করে দেয় এবং নষ্ট হয়ে যাওয়া কোষগুলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হতে শুরু করে। এতে প্রমাণ হয় তাদের গবেষণা সফল হয়েছে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। একজন বিজ্ঞানী নিশ্চিত হয়ে হাঙরের কাছে গেলে হঠাৎ করেই সিগারেটের গন্ধে হাঙরটি জেগে ওঠে। পরিস্থিতি সামাল দিতে একজনে কাজ ভেঙে হারপুন গান বের করে। সুজান বুঝতে পারে গবেষণার ফল নষ্ট হয়ে গেলে সব শেষ, কারণ এখন পর্যন্ত সে এর জন্য $200 মিলিয়ন খরচ করেছে। কিন্তু অনেকদিন হয়ে গেলেও কেবল তারা আজকে রেজাল্ট পাবে। আসলে 2 দিন আগে সে রাসেল নামের এই লোকটির কাছ থেকে সময় চেয়েছিল এবং জানায় যে 2 দিনের মধ্যেই যে করেই হোক না কেন এই রোগের ঔষধ বানিয়ে ছাড়বে। আর এখানেই আমরা 2 দিন আগের দৃশ্যগুলো দেখতে পাই। সুজানের এমন কথা শুনে রাসেল রাজি হয়ে যায়। তবে সে এবার এই এক্সপেরিমেন্ট নিজের চোখে দেখার জন্য সুজানের সঙ্গে বেরিয়ে পড়ে। তারা দুজন প্লেনে করে সমুদ্রের মাঝখানে একটা জায়গায় এসে পৌঁছায়। সুজান রাসেলকে জায়গাটা দেখিয়ে বলে, এই জায়গাটা আমেরিকার নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেলের পাম্প হিসেবে ব্যবহার করত, কিন্তু পরবর্তীতে এটা আর কোনো কাজে লাগেনি। তাই সে এই জায়গাটা কিনে নিয়েছে আর এখানেই সে তার এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এরপর তারা দুজন প্লেন থেকে নামলে রাসেলের সাথে জেনিফার নামের একজন মেয়ের দেখা হয়। সে আসলে এখানে মেরিন বায়োলজিস্ট। এরই মধ্যে তারা লক্ষ্য করে পানিতে নেমে কার্টার অনেক চেষ্টার পর একটা শার্কের মুখ থেকে টিনের বালতি বের করে উপরে উঠে আসে। সে মূলত অনেক দক্ষ একজন সাঁতারু, আর সেই এখানকার শার্কগুলোকে দেখাশোনার কাজ করে। রাসেল এগিয়ে এসে কার্টারকে জিজ্ঞাসা করে, এমন সব কাজ করতে তোমার কি কোনো ভয় লাগে না? উত্তরে কার্টার বলে, আসলে শার্ক মানুষকে নিজেদের খাবার হিসেবে তেমন পছন্দ করে না, তাই তারা সাধারণত কোনো মানুষকে আক্রমণ করে না। এরপর জেনিফার রাসেলকে বলে, তাদের এখানে বিশেষ 3টি শার্ক রয়েছে আর তাদের উপরেই এই বিশেষ এক্সপেরিমেন্ট শুরু করা হচ্ছে। আর তাদের এই এক্সপেরিমেন্টের 3টি লেভেলে রয়েছে। দেখা যায় সেদিন ছিল শুক্রবার আর পরের 2 দিন অর্থাৎ শনি ও রবিবার ছিল ছুটির দিন। তাই সেখানে থাকা অধিকাংশ কর্মীরাই নিজেদের বাড়ি চলে যেতে শুরু করে। তারা ছুটি শেষে সোমবার আবারও কাজে জয়েন করবে। জেনিফার রাসেলকে আরও জানায়, তাদের এই 3টি লেভেলের মধ্যে সবথেকে উপরের লেভেলে সাধারণ কর্মীরা কাজ করে আর দ্বিতীয় লেভেলে তাদের ওয়ার্কশপ সহ অন্যান্য কাজ করা হয়। আর তাদের 3 নম্বর মানে শেষ লেভেলে সব ইঞ্জিনিয়াররা থাকে এবং তারাই সবকিছু গবেষণা করে। নিচের লেভেলে ডাক্তার সুজান আর ডাক্তার জিমকে দেখা যায়। আর এই ডাক্তার জিম মূলত একজন মাছের ডাক্তার। ডাক্তার জিম সুজানকে জিজ্ঞাসা করে, আমাদের এই এক্সপেরিমেন্ট তো পরের সপ্তাহে হওয়ার কথা ছিল, তাহলে হুট করে কালকে কেন করা হবে? উত্তরে সুজান জানায়, রাসেল আমাদের এই এক্সপেরিমেন্টটা বন্ধ করে দিতে চেয়েছিল এবং সেজন্যই এমনটা করা হচ্ছে। এরপর কার্টারকে দেখা যায় সে শার্কের অবস্থা চেক করার জন্য পানির নিচে যায়। আসলে তার ভয় না থাকার কারণ হলো সেই শার্কের চারপাশে টাইটেনিয়ামের তৈরি খাঁচা দিয়ে ঘেরাও করা আছে। আসলে এই শার্কগুলো যাতে কোনোভাবে পালাতে না পারে এজন্য শক্তিশালী টাইটেনিয়াম দেওয়া হয়েছে। কার্টার নিচে গিয়ে সেই 3টি শার্ককে তার দিকে আসতে দেখতে পায়, যাদের উপরে টেস্ট চলছিল। শার্ক 3টি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। এরপর তারা সেই শার্ক 3টির মধ্যে একটা নতুন শার্ক ছেড়ে দেয়। তবে সেই শার্কের উপরে কোনো টেস্ট করা হয়নি। তবে অদ্ভুতভাবে এই 3টা শার্ক মিলে এই নতুন শার্কটিকে একেবারে টেনে হিস্টে খেয়ে ফেলে। এইসব দেখে কার্টার ভীষণ অবাক হয়ে যায়, কারণ কখনোই কোনো শার্ক কোনো জীবন্ত শার্কের উপরে এভাবে প্রাণঘাতী আক্রমণ করতে পারে না। পাশাপাশি ওই 3টা শার্ক একেবারে কুকুরের দলের মতো গ্রুপ করে ঘোরাফেরা করছিল, আর এটাও সাধারণ শার্কের স্বভাবে পড়ে না। কার্টার সুজানকে এইসব কিছু জানায় যে শার্কগুলোর মধ্যে বেশ পরিবর্তন হয়েছে। এরপর রাতের বেলা দেখা যায় ডাক্তার সুজানের জন্মদিন, তাই সেখানে থাকা সবাই মিলে তার জন্য ছোট্ট করে একটা বার্থডে পার্টির আয়োজন করে। সেখানে জেনিফার রাসেলকে জানায়, শার্কের ব্রেন থেকে প্রোটিন কালেক্ট করার জন্য টেস্টের মাধ্যমে তাদের ব্রেন 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। আর এতে করে একটি শার্কের ব্রেন থেকে পাওয়া প্রোটিন ব্যবহার করেই অনেকগুলো মানুষের প্রাণ বাঁচানো যাবে। তবে পার্টির শেষ হতেই তারা জানতে পারে পরদিন ওই জায়গায় সাইক্লোনের আঘাত হানবে। তবে তাদের এই নিয়ে কোনো টেনশন ছিল না, কারণ ল্যাবরেটরিটা ভীষণ মজবুত ছিল। পরদিন সকাল হতেই তাদের ফাইনাল টেস্ট করার জন্য কার্টার রেডি হয় এবং শার্ক ধরতে পানির নিচে চলে যায়। তবে কার্টার সেখানে যেতে সেই 3টা শার্ক 2টা দলে ভাগ হয়ে 2 পাশ দিয়ে তার উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সেই খাঁচাটি যেহেতু টাইটেনিয়াম দিয়ে তৈরি ছিল তাই শার্কগুলো সেটা ভাঙতে পারছিল না। এসব দেখে কার্টার শার্কগুলোকে অজ্ঞান করার জন্য বন্দুক বের করতেই দেখা যায় শার্কগুলো গান চিনে ফেলেছে আর সাথে সাথে তারা সেখান থেকে পালাতে শুরু করে। 3টা শার্কে উল্টো দিকে সাঁতার
সাঁতার কেটে পালিয়ে যায়। এদিকে এইসব কিছু সিসিটিভির মাধ্যমে ভেতরে থাকা বাকি মেম্বাররাও দেখছিল। এইসব দেখে সবাই শকড হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এই শার্কগুলো কি করে গান চিনতে পারল। তাছাড়া শার্ক তো কখনো উল্টো দিকে সাঁতারও কাটতে পারে না। এরই মধ্যে হঠাৎ করে শার্কগুলো সেখানে লাগানো সিসি ক্যামেরাগুলোর উপরে হামলা করে দেয় আর সেগুলো নষ্ট করতে শুরু করে। তবে এরই মধ্যে সুযোগ বুঝে কাটার কোনোভাবে একটা শার্ককে শ্যুট করে অজ্ঞান করে সেটা উপরে তুলে আনে। এরপর সুজান আর বাকি ডাক্তাররা মিলে শার্কটিকে টেস্ট করে সেটার ব্রেন থেকে 2 মিলিমিটার প্রোটিন বের করে নেয়। এরপর ডাক্তার সুজান সেই প্রোটিনের কিছু ফোঁটা একজন মৃত লোকের ব্রেনের উপর দিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে, যার কিনে মৃত্যুর আগে অ্যালজাইমার ছিল। আর অদ্ভুতভাবে প্রোটিনের সংস্পর্শে আসতেই সেই মৃত ব্রেনটি মুভ করতে শুরু করে, এমনকি শক্তি পেতে শুরু করে দিয়েছে। এইসব দেখে তারা বুঝতে পারে যে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এতে করে ডাক্তার সুজান আর বাকিরা ভীষণ আনন্দিত হয়ে যায়। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তবে হঠাৎ করেই সেই শার্কটির জ্ঞান ফিরে আসে আর তার পাশে থাকা জিমের উপরে হামলা করে তার একটা হাত ছেড়ে খেয়ে নেয়। এসব দেখে কার্টার সেই শার্কটিকে মারতে যায়, কিন্তু সুজান উল্টো সেই শার্কটিকে ছেড়ে দেয়। এদিকে জিমের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এরপর কার্টার প্যারামেডিক্যাল টিমকে কল করে আর কিছুক্ষণের মধ্যে সেখানে হেলিকপ্টার নিয়ে টিমের লোকেরা চলে আসে আর জিমের স্ট্রেচারকে রশির সাহায্যে হেলিকপ্টারে উঠানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত মোটরটি নষ্ট হয়ে যাওয়ায় জিমের স্ট্রাকচারটি নিচে পড়ে যায় আর নিচে থাকা সেই সারগুলো স্ট্রেচারটি ধরে টানতে শুরু করে। যেহেতু স্ট্রেচারটি হেলিকপ্টারের সাথে বাঁধা ছিল, তাই তার সাথে সাথে হেলিকপ্টারটিও সামনের দিকে এগিয়ে যায় এবং সোজা গিয়ে সামনে থাকা কন্ট্রোল রুমের সঙ্গে ধাক্কা খায়। এক মুহূর্তের মধ্যেই সেখানে বিশাল একটা ব্লাস্ট হয় এবং হেলিকপ্টার সহ পুরো কন্ট্রোল রুমটি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে দেখা যায় একটা শার্ক জিমে সেই স্ট্রেচারটি মুখে করে এগিয়ে এসে নিচে থাকা কাচের উপরে মারাত্মকভাবে আঘাত করে। এতে করে সেই কাচের দেয়ালটি ভাঙতে শুরু করে দেয়। চোখের নিমিষেই তাদের দিকে প্রবল পানি ধেয়ে আসতে থাকে। তবে তারা কোনোভাবে সেখান থেকে অন্য একটা চেম্বারে গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় ওখানকার সব লিফট কাজ করা বন্ধ করে দিয়েছে। কার্টার দ্রুত সেখানে লাগানো ম্যাপ থেকে সবাইকে জানায় যে তারা এখন দ্বিতীয় লেভেলে পৌঁছে গেছে আর এখন বাঁচতে হলে তাদেরকে ময়ের সাহায্যে আরও নিচের লেভেলে যেতে হবে। আর সেখানে সাবমেরিন জাতীয় কোনো একটা জাহাজ রয়েছে যেটার সাহায্যে তারা এখান থেকে বের হতে পারবে। অন্যদিকে প্রিচার নামের একজন শেফকে দেখা যায়। সে আশেপাশে প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে বুঝে যায় হয়তো কোনো ঝামেলা হয়েছে। সে চেক করতে উপরে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তেই প্রবল বেগে তার দিকে পানি ধেয়ে আসতে শুরু করে। সে ওই পানির স্রোতে তার সঙ্গে ভেসে যেতে থাকে। এদিকে ডাক্তার সুজান, রাসেল, কার্টার আর বাকিরা সেখান থেকে বেরোনোর জন্য সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তবে যাওয়ার সময় তারা লক্ষ্য করে পাশের একটা দরজায় সারগুলো ভীষণ জোরে জোরে আঘাত করছে। এসব দেখে তাদের বুঝতে বাকি থাকে না যে পাশের চেম্বারটিও পানিতে ডুবে গেছে। তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে থাকে, কারণ এবার সারগুলোর দরজা ভেঙে দিলেই পুরো রুমটা পানিতে ভরে যাবে। তাই তারা দ্রুত পাশের আর একটা চেম্বারে ঢুকে সেটার দরজা বন্ধ করে দেয়। এরপর রাসেল সুজানকে জিজ্ঞাসা করে এই সারগুলো এত শক্তিশালী কি করে হলো। উত্তরে সুজান জানায় তারা অনেক বেশি প্রোটিন পাওয়ার জন্য ওই সারগুলোর ব্রেন 5 গুণ বেশি শক্তিশালী করে ফেলেছিল আর সেই কারণে সারগুলোর বুদ্ধির সঙ্গে সঙ্গে 5 গুণ শক্তি বেড়ে গেছে। এইসব শুনে সেখানে থাকা সবাই তাদের এই অবস্থার জন্য সুজানকে দায়ী করতে শুরু করে। এরপর তারা সবাই দ্রুত নিচের লেভেলে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় তারা যে সাবমেরিনের মতো জাহাজের সাহায্যে এখান থেকে যাওয়ার কথা ভাবছিল সেটাও সারগুলো ধ্বংস করে ফেলেছে। অন্যদিকে প্রিজার্টকে দেখা যায় সে সারগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পানি থেকে উঠে একটা র্যাকের উপরে গিয়ে বসে পড়ে। এরই মধ্যে সেখানে তার পোষা টিয়া পাখিটি চলে আসে। সে পাখিটিকে অনেক ভালোবাসত, তাই সে পাখিটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ করেই একটা শার্ক এসে তার পোষা পাখিটিকে খেয়ে ফেলে। তখন পা পিছলে সেও পানিতে পড়ে যায়। তখন প্রাণ বাঁচাতে সে দ্রুত সেখানে থাকা একটা ওভেনের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু শার্কটি না থেমে সেই ওভেনের কাজ ভাঙার চেষ্টা চালিয়ে যায়। তবে সেও বুদ্ধি করে দ্রুত ওভেনের উপরের অংশ কেটে সেখান থেকে বের হয়ে শার্কের উপর দিয়ে লাফ দিয়ে অন্য পাশে চলে যায়। আর যেহেতু সেখানে রান্নাঘরে সব জ্বালানি তেল ছড়িয়ে পড়ছিল, তাই সে লাইটারের সাহায্যে সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে করে শার্কটি সেখানেই মারা যায়। এদিকে রাসেল সবাইকে বলে এখন বাঁচতে হলে ঝুঁকি নিয়ে এই পানির মধ্য দিয়ে সাঁতার কেটে উপরে উঠতে হবে। কিন্তু পানিতে ভয়ানক শার্ক থাকার কারণে টম তার কথায় একদমই রাজি হচ্ছিল না। তখন রাসেল সবার মন শক্ত করার জন্য বেশ বড়সড় একটা ভাষণ দিতে শুরু করে। সে বলে আমাদের এখন একসাথে সবার জীবন বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু এসব বলার মাঝে পেছন থেকে একটা শার্ক এসে তাকে মুখে করে টেনে পানির নিচে নিয়ে যায়। আর পানির নিচে গেলে সেখানে থাকা অন্য শার্কটিও রাসেলকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। ফলে তার শরীর 2 ভাগে ছিঁড়ে যায়। এইসব নিজের চোখে দেখে টম ভীষণ ঘাবড়ে যায় এবং সে জানায় যে সে এখান থেকে কোথাও নড়বে না। তখনই কার্টার এসে টমকে বলে তুমি নিশ্চয়ই জানো এই চেম্বারে মাত্র 7 টন পানির প্রেশার নিতে পারবে, কিন্তু যে হারে পানির প্রেশার বাড়ছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই প্রেশার 320 টন হয়ে যাবে। তখন এই চেম্বারের কোনো অস্তিত্বই থাকবে না। তাই বাঁচতে হলে ঝুঁকি নিয়েই আমাদের এখান থেকে বের হতে হবে। এরপর কার্টার লক্ষ্য করে তাদের পাশের চেম্বারে একটা মই রয়েছে, যেটার সাহায্যে তারা উপরে উঠতে পারবে। এরপর তারা সেই চেম্বারে যায়,
কিন্তু হঠাৎ করে সেই চেম্বারে পার্টিশন ভেঙে সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করে। তবে কোনোভাবে তারা সেই চেম্বারের দরজা লক করে দেওয়া সেখানে পানি ঢোকা বন্ধ হয়ে যায়। এরপর তারা মই বেয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু বিপদ এখনও কাটেনি। দেখা যায় পাশের চেম্বারে সারগুলো ঢুকে পড়েছে এবং তাদের দরজা আঘাত করে সেটা ভেঙে ভেতরে চলে আসে। দরজা ভেঙে যাওয়ার কারণে পানির সাথে সাথে সারটিও তাদের দিকে উপরে উঠতে শুরু করে। এসব দেখে কার্টার যাওয়ার পথে একটা চেম্বারের দরজা খোলার চেষ্টা করে, যাতে করে পানি বাড়লেও আস্তে আস্তে বাড়ে। কিন্তু এতে করে হঠাৎ করেই মইটা ভেঙে নিচে পড়ে যায় আর জেনিফার মই থেকে ছিটকে পানিতে পড়ে যায়। কার্টার তাকে বাঁচাতে এগিয়ে আসার আগেই শার্ক এসে জেনিফারকে খেয়ে ফেলে। এখন তারা তিনজন সেই চেম্বারের উপরে আটকে গেছে। একদিকে মই ভেঙে গেছে, তার উপরে আবার নিচের পানিতে এই ভয়ানক সারগুলো ঘুরে বেড়াচ্ছে। তবে এরই মধ্যে উপরে একটা দরজা খুলে সেখানে প্রেজার চলে আসে এবং একটা দড়ি নিচে ছুরি দিয়ে সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর ম্যাপ দেখে টম জানায় তাদের নিচের চেম্বারে একটা পাম্প রয়েছে এবং সেটা কোনোভাবে চালু করতে পারলে দ্বিতীয় লেভেলে থাকা সব পানি বের হয়ে যাবে। যদিও নিচের রুমটা পুরোপুরিভাবে পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু এখন তাদের হাতে আর কোনো উপায় নেই, তাই তাদেরকে এই ঝুঁকি নিতেই হবে। এরপর কার্টার আর টম নিচের রুমের পানির মধ্যে দিয়ে সেই পাম্প রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সুজান জানায় সে নিজের রুমে গিয়ে তার এক্সপেরিমেন্টের সব ডকুমেন্টস নিয়ে আসবে। এদিকে কার্টারকে দেখা যায় সে যাওয়ার সময় স্ট্রেচারে বাঁধা জিমির মৃতদেহ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন সেই মেয়েটিকে খুঁজে বের করে এবং সেটা স্টার্ট করে দেয়। দেখা যায় সেটা ঠিকভাবেই চলছে, কিন্তু সেই সময় ওই জায়গায় শার্ক চলে আসে এবং টমকে গিলে ফেলে। তবে কার্টার কোনোভাবে পাশের রুমের দরজা খুলে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। অন্যদিকে সুজানকে দেখা যায় সে তার ল্যাবে এসে দেখতে পায় সবকিছু পানিতে ডুবে গেছে। এদিকে প্রেজেন্ট কার্টারকে পানি থেকে উপরে তুলে নেয়। অন্যদিকে সুজান তার এক্সপেরিমেন্টের ডকুমেন্টসগুলো খুঁজে পায়। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা শার্ক চলে আসে। সুজান কোনোভাবে সেখানে থাকা একটা টেবিলে উঠে পড়ে। সে উপরের কারেন্টের তার দেখে একটা প্ল্যান করে যে শার্কটিকে সে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলবে। এরপর সে নিজের গায়ের সব পোশাক খুলে সেগুলোর উপরে উঠে দাঁড়ায়, যাতে করে নিজের শরীরে কারেন্ট না লাগে। এরপর সে কারেন্টের তারটি ছেড়ে শার্কের উপরে ছুঁড়ে মারে। কারেন্টের শকে শার্কটি সেখানেই মারা যায়। যদিও 3টি শার্কের মধ্যে 2টি মারা গিয়েছিল, কিন্তু বেঁচে থাকে 3 নম্বর শার্কটি, আর সেটাই ছিল সবথেকে ভয়ানক। এরই মধ্যে কার্টার আর প্রেজার সুজানকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়। এখন তারা 3 জন দ্বিতীয় লেভেলে আছে, কিন্তু উপরের লেভেলে উঠতে হলে এখনও তাদের 60 মিটার উপরেই যেতে হবে। কিন্তু উপরে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই, তাই তারা শেষ চেষ্টা হিসেবে মুদ্রার পানি দিয়ে সাঁতার কেটে উপরে ওঠার কথা ভাবে। এরপর কার্টার সেই চেম্বারে একটা হ্যাস খুলতেই পুরো রুমে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে। এরপর কিছুটা উপরে যেতেই তারা সেই চেম্বারের ঢাকনা খুলে ফেলে, যেটার সাথে সমুদ্রের সরাসরি কানেকশন রয়েছে। কিন্তু সাঁতার কেটে 60 মিটার উপরে ওঠা কোনোভাবে সহজ ছিল না। তারা এয়ারব্যাগ ব্যবহার করে দ্রুত উপরে ওঠার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে বেঁচে থাকা সেই শার্কটিকে দেখা যায় যে তাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু তারা 3 জন কোনোভাবে পানির উপরে ভেসে ওঠে। তবে দুর্ভাগ্যবশত শার্কটি এসে প্রেজার্টের উপরে আক্রমণ করে বসে। শার্কটি প্রেজার্টকে ভালো করে কামড়ে ধরতে পারেনি, শুধু তার পায়ের ছাট কামড়ে ধরেছিল। তখন প্রেজার্ট কোনোভাবে তার গলায় থাকা ক্রুশটি শার্কের গলায় ঢুকিয়ে দেয়। এতে শার্কটি প্রেজার্টকে ছেড়ে পালিয়ে যায়। কার্টার দ্রুত এসে প্রেজার্টকে সেখান থেকে উপরে তুলে নেয়। যদিও প্রেজার্ট প্রাণে বেঁচে গেছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ করেই সুজান আর কার্টার লক্ষ্য করে সেই শার্কটি বেড়া ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তারা বুঝে যায় বাঁচতে হলে এই শার্কটিকে মেরে ফেলতেই হবে, কারণ এই শার্ক বাইরে চলে গেলে সে মানবজাতির জন্য বড় হুমকি হয়ে যাবে। তাই কার্টার দ্রুত একটা হারপুন নিয়ে আসে এবং সেটার মাথায় গান পাউডার দিয়ে একটা বিস্ফোরক বানিয়ে ফেলে। এরপর সে একটা তার সুজানকে ধরিয়ে দিয়ে বলে, আমি বলা মাত্রই এটা কারেন্টের সঙ্গে কানেক্ট করে দেবে। এতে বোমাটি ব্লাস্ট হবে আর শার্কটি মারা যাবে। দেখা যায় শার্কটি উপরের স্তর প্রায় ভেঙেই ফেলছিল, কারণ নিচের স্তর টাইটানিয়ামের হলেও উপরের স্তর ছিল সাধারণ লোহার। এরই মধ্যে কার্টার বলে ওঠে, শার্ক আমাদের নাগালের বাইরে চলে গেছে, আমাদের এই তার শার্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই কথা শুনে সুজান বলে সে জানে শার্ককে কিভাবে কাছে আনতে হবে। এই কথা বলে সে নিজের হাত থেকে রক্ত বের করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। শার্কটির রক্তের গন্ধ পাওয়া মাত্রই সুজানের দিকে তেড়ে আসে। সুজান কোনোভাবে পাশে থাকা হ্যান্ডেল ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সেটা ভেঙে সে আবারও পানিতে পড়ে যায়। কার্টার সুজানকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু তার আগে শার্কটি এসে তাকে খেয়ে নেয়। এখন শার্কটি কার্টারকে খাওয়ার জন্য এগিয়ে আসতে শুরু করে। কার্টার ভালো সাঁতারু হওয়ার জন্য সে কোনোভাবে পাশ কাটিয়ে শার্কের পাখনা ধরে ফেলে। শার্কটি তাকে ছাড়ানোর জন্য ডানে বামে ছোটাছুটি করতে শুরু করে। এদিকে এতক্ষণে প্রেজার্টও জ্ঞান হারিয়ে ফেলে। সে দ্রুত হারপুনটি হাতে তুলে নেয় এবং শার্কটির দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি শার্কের পাখনা ভেদ করে কার্টারের পায়ে ঢুকে যায়। শার্কটি বেড়া ভেঙে বাইরের সমুদ্রে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। কার্টার প্রেজার্টকে বলে তার দ্রুত কানেক্ট করে দিতে। প্রেজার্ট জানতো তার কানেক্ট করলে শার্কের সাথে কার্টারও মারা যাবে। শার্কটি যখন প্রায় বাইরে চলেই যাচ্ছিল, তখন কার্টার কোনোভাবে নিজেকে শার্কের থেকে আলাদা করে ফেলে। প্রেজার্ট দ্রুত তারটি কানেক্ট করে দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ভয়ানক এক বিস্ফোরণ ঘটে এবং শার্কটি ছিন্নভিন্ন হয়ে মারা যায়।
প্রেজার ভেবেছিল কাটারও হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর কাটার পানির নিচ থেকে উপরে উঠে আসে। প্রেজার দ্রুত কাটারকে উপরে তুলে নেয়। এরপর দেখা যায় তারা দুজনে সেখানে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় দেখা যায় পরের শিফটের লোকেরা সেখানে কাজে আসছে। তারা দুজনে নিজেদের কাছে শপথ করে যে তারা আর কখনোই সমুদ্রের কোনো কাজই করবে না। আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।